বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জীববিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আজিজুল বারী। আমরা তৃতীয় অধ্যায় কোষ রসায়নের লিপিড নিয়ে আলোচনা করছিলাম। লিপিডের প্রথম একটি ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড, লিপিড প্রোফাইল এবং লিপিডের গুরুত্ব। আজকের লেকচারের জন্য তোমরা যে বইটি ফলো করবে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ আজিজুল বারী রচিত জীববিজ্ঞান প্রথম পত্র, যেটা কবির পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে লিপিড তিন ধরনের: সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড। এর মধ্যে যৌগিক সরল লিপিড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। তো দেখো, যৌগিক লিপিড। তার আগে বলি যে মনে আছে তো যে লিপিড কি? লিপিড হলো ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের এস্টার, তাই না? বিশেষ করে যদি সরল লিপিড হয়, এবং সরল লিপিডটা ছিল হচ্ছে ট্রাইগ্লিসারাইড ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং সেখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার ছিল, তাই না? এখন এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যদি সহযোগী গ্রুপ হিসেবে আরও কিছু জৈব বা অজৈব পদার্থ যদি সংযুক্ত থাকে, তাহলে ওই ধরনের লিপিডকে বলা হয় যৌগিক লিপিড। অর্থাৎ যৌগিক লিপিডের ভিতরে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল প্লাস এর সাথে আরও কিছু যৌগ থাকবে। এখন আরও কিছু কি ধরনের যৌগ থাকবে তার প্রেক্ষিতে যৌগিক লিপিডকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, সালফোলিপিড। চলো এক এক করে আমরা এগুলা দেখি। ফসফোলিপিড, নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে ফসফেটের কোনো ব্যাপার রয়েছে, তাই না? অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ফ্যাটি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। ফসফোলিপিডের বিশেষ যে উপাদান সেটা হলো ফসফ্যাটাইডিক অ্যাসিড। এই ফসফ্যাটাইডিক অ্যাসিডটা ফসফোলিপিডে থাকে। এর সাথে কি থাকে? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। তোমরা প্রথম অধ্যায়ে যে কোষ ঝিল্লি, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন পড়েছিলে, সেখানে কিন্তু আমরা ফসফোলিপিডের কথা উল্লেখ করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে প্লাজমা মেমব্রেন একটা কি দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, এ কথাটা কিন্তু বলা হয়েছিল। এই সেই ফসফোলিপিড। ফসফোলিপিডের দুটা স্তর আছে, তাই না? মনে আছে কিনা দেখো যে ফসফোলিপিড কি একটা এরকম যে মস্তক থাকে আর দুটা হাইড্রোকার্বন লেজ থাকে। লেজটা কি ছিল? পানি বিদ্বেষী, দ্যাট ইজ হাইড্রোফোবিক, এবং মাথাটা হলো হাইড্রোফিলিক, অর্থাৎ পানি আকর্ষণ করে। তো লেসিথিন, কেফালিন, প্লাজমালোজেন ইত্যাদি এরা হলো সব ফসফোলিপিড। প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টনোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদিতে ফসফোলিপিড থাকে। ফসফোলিপিডের কাজ: ফসফোলিপিডগুলা কোষের আয়ন বাহক। এটা খুব ভালো করে মনে রাখবে। ফসফোলিপিড কি কোষের আয়ন বাহক, অর্থাৎ আয়ন ক্যারিয়ার হিসেবে কাজ করে। কোষ ঝিল্লি এবং বিভিন্ন অঙ্গাণুর গাঠনিক উপাদান, যেটা বললাম একটু আগে। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ কি? প্রস্থেটিক গ্রুপ হলো, ধরো এনজাইম মূলত প্রোটিন, আর প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো এখন যদি কোনো অ্যামাইনো অ্যাসিডের সাথে অন্য কোনো যৌগ যুক্ত থাকে, তখন অন্য ওই যৌগটাকে বলা হয়
প্রস্থেটিক গ্রুপ। তাই এনজাইমের ক্ষেত্রে তাহলে প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে থাকে। এরা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। গ্লাইকোলিপিড, মনে রাখবা যতবার এই গ্লাইকো শব্দটা পাবা, গ্লাইকো শব্দটির সাথে কার্বোহাইড্রেট শব্দের একটা মিল আছে। অর্থাৎ সরল লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে, যেমন কার্বোহাইড্রেট হিসেবে গ্লুকোজ থাকতে পারে, গ্যালাক্টোজ থাকতে পারে, এগুলা যদি যুক্ত থাকে তাহলে ওই লিপিডকে বলা হয় গ্লাইকোলিপিড। অর্থাৎ গ্লাইকোলিপিডের মধ্যে তাহলে কি থাকছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কার্বোহাইড্রেট। উদ্ভিদের সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কারণে উদ্ভিদের যেটা ফটোসিনথেটিক অর্গান, সেখানে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। উদ্ভিদের ফটোসিনথেটিক অর্গান কোনটি? পাতা। তাহলে পাতায় ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিডের পরিমাণটা বেশি। সূর্যমুখী এবং তুলার বীজে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে অধিক পরিমাণে গ্লাইকোলিপিড থাকে, যেটা বলছিলাম যে পাতায় তো ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, আর ওই ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে গ্লাইকোলিপিডের পরিমাণটা অনেক বেশি থাকে। গ্লাইকোলিপিডের কাজ কি? ক্লোরোপ্লাস্ট মেমব্রেন গঠনে অংশ নেয়, সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে, তাই না? সাধারণত গ্লাইকোলিপিডগুলা ফসফোলিপিডের সাথেই কিন্তু যুক্ত থাকে। এই যে দেখো, এটা মনে করো যে গ্লাইকোলিপিড, এটা লিপিড মেমব্রেন। লিপোপ্রোটিন, যেহেতু আমরা যৌগিক লিপিড পড়ছি এবং যৌগিক লিপিড বলাই হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে অন্য কোনো যৌগ থাকবে। তো যদি এরকম হয় যে লিপিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে যদি প্রোটিন যুক্ত হয়, অর্থাৎ রাসায়নিক পদার্থ হিসেবে যদি এক্সট্রা প্রোটিন থাকে, তাহলে সেটাকে বলা হয় লিপোপ্রোটিন। কোষের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে লিপোপ্রোটিন থাকে। সালফোলিপিড, নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে সালফারের কোনো ব্যাপার স্যাপার আছে। তো যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে বলা হয় সালফোলিপিড। ক্লোরোপ্লাস্টে এই যৌগটি অধিক পরিমাণে থাকে। তাহলে আমরা 4 ধরনের লিপিড দেখলাম, মানে 4 ধরনের যৌগিক লিপিড দেখলাম। এগুলো কি? যে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট প্লাস আর কিছু নাই, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফেট, এটা হলো ফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এর সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাহলে গ্লাইকোলিপিড। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল প্লাস প্রোটিন তাহলে লিপোপ্রোটিন। আর ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস কার্বোহাইড্রেট প্লাস সালফার তাহলে সালফোপ্রোটিন। ও একটু আমি ভুলে গেছিলাম বলতে, যে আসলে অন্য এই তিনটা দেখো, এই তিনটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এর সাথে ফসফেট বা কার্বোহাইড্রেট বা প্রোটিন যুক্ত হয়ে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং লিপোপ্রোটিন তৈরি করেছে। আর সালফোলিপিড কিন্তু ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কার্বোহাইড্রেটের সাথে সালফার যুক্ত, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডটা মূলত গ্লাইকোলিপিডের সাথে সালফার যুক্ত আছে, তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে সালফোলিপিড। এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা সালফোলিপিড হবে। সর্বশেষ উপজাত বা উদ্ভূত লিপিড, দ্যাট ইজ ডিরাইভড লিপিডস। সরল অর্থাৎ সিম্পল লিপিড এবং যৌগিক অর্থাৎ কম্পাউন্ড লিপিডের হাইড্রোলাইসিসের ফলে উদ্ভূত যৌগসমূহকে উপজাত বা উদ্ভূত লিপিড বলা হয়। যেমন এখানে বলা হচ্ছে দেখো, মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যালকোহল, স্টেরয়েড, টার্পিনয়েড, কিটন বডি, হরমোন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, রাবার ইত্যাদি বহু রকম উপজাত লিপিড সৃষ্টি হয়। এই উদ্ভূত যে লিপিডগুলো অর্থাৎ ডিরাইভড লিপিড, এগুলো
5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন এককের পলিমার। এখানে এই যে চিত্রটা দেওয়া আছে দেখো, এটা একে বলা হয় আইসোপ্রিন ইউনিট, অর্থাৎ ডিরাইভড লিপিড যেগুলো থাকবে সেখানে এই 5 কার্বন বিশিষ্ট যে আইসোপ্রিন একক, এই আইসোপ্রিন এককের পলিমার থাকবে। বিভিন্ন ধরনের ডিরাইভড লিপিড আছে, তার মধ্যে আমরা প্রথমে দেখি কি স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে বিশুদ্ধ টার্পিনয়েড বা আইসোপ্রিনয়েডের উপজাত যৌগ, যাদের কার্বনের সংখ্যা 27 থেকে 29। অনেক ধরনের স্টেরয়েড যৌগ রয়েছে। প্রাণীদেহ, ছত্রাক, শৈবাল, উন্নত উদ্ভিদে স্টেরয়েড পাওয়া যায়। স্টেরয়েড প্রধানত প্রাণীতেই বেশি দেখা যায়, তবে খেজুর, সয়াবিন, নারিকেল, আলু, চুপড়ি আলু, আরও কিছু উন্নত উদ্ভিদেও প্রচুর পরিমাণে স্টেরয়েড দেখতে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন পুরুষে থাকে, ইস্ট্রোজেন মহিলা থাকে। এগুলো হচ্ছে সেক্স হরমোন বলা হয় এটাকে, বা যারা যৌন বিকাশ নিয়ন্ত্রণ করে, এরা স্টেরয়েড গ্রুপের হরমোন। স্টেরয়েডে যদি হাইড্রক্সিল গ্রুপ উপস্থিত থাকে তাহলে সেই স্টেরয়েডের নাম তখন হয়ে যায় স্টেরল, যেমন কোলেস্টেরল, স্টিগমাস্টেরল। ঠিক আছে? তাহলে কোলেস্টেরল কি? কোলেস্টেরল এক ধরনের কিন্তু স্টেরয়েড যেখানে হাইড্রক্সিল মূলক থাকে। আমরা কোলেস্টেরল সম্পর্কে একটু দেখব যে কোলেস্টেরল আমরা অনেক নাম শুনি, তাই না? যে কোলেস্টেরল এটা শরীরের জন্য ভালো না, কোলেস্টেরল কমাতে হবে বয়স বাড়ার সাথে সাথে, ইত্যাদি অনেক ধরনের কথা শুনি। তো কোলেস্টেরল প্রধানত আসলে দুই রকম। একটা হলো এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হলো এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তো যদিও নামটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা কিন্তু শরীরের জন্য অতটা খারাপ না, বরং কিছু পরিমাণে থাকাটা ভালো। কিন্তু এলডিএল এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। মহিলাদের শরীরে এলডিএল অপেক্ষা এইচডিএল বেশি থাকে, আর পুরুষের ক্ষেত্রে এলডিএলটা একটু বেশি থাকে। এই কারণে কিন্তু পুরুষের হৃদরোগ একটু বেশি হয়, মহিলাদের হৃদরোগ কম হয়ে থাকে। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.2%। কোলেস্টেরল বেশি থাকলে যে সমস্যাটা হয়, রক্তনালী সরু হয়ে যায়। এখানে উল্লেখ করো, দেখো উল্লেখ আছে, এই যে এটা প্রথম চিত্র, এটা স্বাভাবিক রক্তনালী, কিন্তু এই যে কোলেস্টেরল জমা হয়ে হয়ে রক্তনালীটা সংকুচিত হয়ে গেছে, এবং এমন অবস্থা হয়ে যায় যে পুরোটাই ব্লক হয়ে যায়। এই জন্য কিন্তু কোলেস্টেরলটা মারাত্মক। আর এই ধরনের সমস্যা হলে যে রোগ হয় সেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। স্টেরয়েড নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্টেরয়েড যে বিভিন্ন ধরনের যৌগ, এগুলো আবার ঔষধ হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে। এবার আসলে আমরা একটু লিপিড প্রোফাইল সম্পর্কে জানবো, যদিও এটা তোমাদের সিলেবাস বহির্ভূত একটা বিষয়, কিন্তু যেহেতু লিপিড পড়া হচ্ছে, লিপিডের সাথে সাথে এইটা চলেই আসে আর কি। খুব সংক্ষিপ্তভাবে এটা বলি যে আমাদের শরীরে, অর্থাৎ আমাদের রক্তে কি পরিমাণ চর্বি এবং কোলেস্টেরল রয়েছে, যেটুকু আছে সেটা কি আমাদের জন্য নিরাপদ নাকি কমানোর প্রয়োজন আছে, সেই বিষয়টা জানানোর জন্য এই লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয়।
রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষায় সাধারণত যেটা দেখা হয় সেটা হলো ট্রাইগ্লিসারাইডটা কেমন, রক্তে কোলেস্টেরলের পরিমাণ, লো ডেন্সিটি অর্থাৎ এলডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড টিজি ইত্যাদির মাত্রাটা দেখা হয়। এখানে দেখো কোনটার স্বাভাবিক মাত্রা কেমন হবে, বর্ডার লাইন মাত্রা কেমন, ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ মাত্রাটা কেমন সেটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নেবে। আরেক ধরনের স্টেরয়েড যৌগ সেটা হলো টারপিনস। দুঃখিত, স্টেরয়েড যৌগ না, আরেক ধরনের উদ্ভূত লিপিড আর কি, টারপিনস। এরা 10 থেকে 40টি 5 কার্বন পরমাণু বিশিষ্ট যে আইসোপ্রিন এককের সমন্বয়ে গঠিত। এদের সাধারণ সংকেতটা এরকম: জিরানিয়ল, মেনথল ইত্যাদি টারপিনস পুদিনা, তুলসী, পাইনাস প্রভৃতি উদ্ভিদের কোষে এটা উদ্বায়ী অর্থাৎ ভোলাটাইল অয়েল হিসেবে টারপিনস পাওয়া যায়। আমরা কিন্তু সচরাচর যে রং করি, বার্নিশ করি, সেখানে কিন্তু টারপিনস ব্যবহার করা হয়, তোমরা অনেকে দেখেছো নিশ্চয়ই। আরেক ধরনের উদ্ভূত লিপিড হলো রাবার। হ্যাঁ, এখানে প্রায় 3 থেকে 6 হাজার আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার তৈরি হয়। রাবার গাছ হতে প্রাকৃতিক রাবার পাওয়া যায়, যেমন রাবার গাছ এটা একটা, যে হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, এই যে প্রথম যে চিত্রটা, এইটা হিবিয়া ব্রাসিলিয়েন্সিস গাছ, এটা গাছের পাতা এইরকম জায়গাতে তোমার আছে, এখানে কাঠি প্রবেশ করে দিয়ে রসটা বের করা হয়, বের করে রাবার আসলে পাওয়া যায়। যাই হোক, তো এতে এগুলো হলো সব প্রাকৃতিক রাবার। এছাড়া ফাইকাস ইলাস্টিকা, এই যে এই গাছটা, এটা ফাইকাস ইলাস্টিকা, যেটা সাধারণত আমরা সৌন্দর্য বর্ধন, দ্যাট ইজ অর্নামেন্টাল প্লান্ট হিসেবে বিভিন্ন জায়গাতে লাগিয়ে থাকি। হ্যাঁ, এর রস থেকেও রাবার পাওয়া যায়। প্রাকৃতিক রাবার ছাড়াও কিন্তু কৃত্রিমভাবে রাবার উৎপাদন করা যায়, যাকে গাম রাবার বলা হয়। বিভিন্ন যানবাহনের টায়ার তৈরিতে রাবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই না? জীবদেহে লিপিডের ভূমিকা বা গুরুত্ব। আসলে লিপিড অনেক গুরুত্বপূর্ণ। আসলে অনেক উদ্ভিদ ও প্রাণীদেহে লিপিড সঞ্চিত খাদ্য হিসেবে অবস্থান করে। প্রাণী এবং তৈলবীজের শক্তির প্রধান উৎস হিসেবে লিপিড সঞ্চিত থাকে। আসলে উদ্ভিদ তার বীজে যে লিপিডটা সঞ্চয় করে রাখে, সেটাই কিন্তু আমরা প্রসেস করে তেল তৈরি করি, তাই না? কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, সাইটোপ্লাজমের ক্ষুদ্রাঙ্গের ঝিল্লি ইত্যাদির গঠনে লিপোপ্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে। মোম জাতীয় লিপিড উদ্ভিদের ত্বকে কিউটিকল সৃষ্টি করে, আর কিউটিকলকে প্রচ্ছেদন নিয়ন্ত্রণ করে, প্যাথোজেন অর্থাৎ পরজীবীর আক্রমণ থেকে রক্ষা করে। স্টেরয়েড জাতীয় লিপিড উদ্ভিদের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। অনেক উপকার আছে। গ্লাইকোলিপিড ক্লোরোপ্লাস্টে অবস্থান করে, সালোক সংশ্লেষণে সহায়তা করে। ফসফোলিপিড মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন প্রবাহতন্ত্রকে সহায়তা করে। কোনো কোনো এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। আসলে অ্যাক্টিভেটর কি, কোএনজাইম কি, এগুলো আমরা এনজাইমের লেকচারে এগুলো জানবো। ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড জাতীয় উপজাত হিসেবে লিপিড সালোক সংশ্লেষণে সহায়তা করে। তৈলাক্ত বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড শক্তি ও পুষ্টি যোগায়। শিক্ষার্থীরা, লিপিড সম্পর্কে এটুকুই। আসলে আরও অনেক ডিটেল বলা যায়। লিপিড আসলে অনেক বড়। বস্তুত প্রত্যেকটা জিনিসই তো অনেক ডিপে গেলে যাওয়া যায়, কিন্তু আমাকে তো বুঝতে হবে যে এইচএসসি পর্যায়ের জন্য কতটুকু প্রয়োজন, তাই না? এইচএসসি পর্যায়ের জন্য কিন্তু খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো আজকের ক্লাস এখানে শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।